আজকে ক্রাইমের যে সত্য ঘটনাটা শোনাবো সেটা ভারতের রাজধানী দিল্লির একটা ঘটনা। দিল্লির চাঁদবাগ নামের এলাকাতে একটা লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলি থাকতো। ফ্যামিলিটা ছিল আহমদ হুসেনের ফ্যামিলি, বড় ফ্যামিলি। 4 মেয়ে, 2 ছেলে তার, আর তার স্ত্রী। ভদ্রলোক শারীরিক অসুস্থতার কারণে যে কাজটা করেছিলেন সে কাজটা তার বন্ধ হয়ে যায়। তার সব থেকে বড় মেয়ে নাম তৈয়বা হোসেন, দেখতে খুব সুন্দরী। পড়াশোনা সে গ্র্যাজুয়েশন পর্যন্ত করেছিল। গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার পর তার এক পরিচিতর মাধ্যমে সে একটা কোম্পানিতে কাজ শুরু করেছিল। তখন তার বয়স 22 বছর। 22 বছর বয়সে সে নিজের ফ্যামিলির দায়িত্ব পালন করতে পারছিল। প্রত্যেক দিন সে অফিসে যেত, টাইমলি বাড়ি ফিরে আসতো। সন্ধে 8টার মধ্যে সে কিন্তু প্রত্যেক দিন বাড়ি ফিরে আসতো। কিন্তু সেদিন যখন 8টাও বেজে গেছিল, মা চিন্তা করছিল। ডেটটা ছিল 28 নভেম্বর 2025। দিল্লির ঠান্ডা, মনে হচ্ছে গভীর রাত। মেয়ে কিন্তু ফেরেনি। মা ফোন কল করে। তার আগেও মা ফোন কল করেছিল, প্রথমে রিসিভ হয়নি। তারপরে মেয়ে নিজে রিসিভ করে বলেছিল যে আজকে ওভার টাইম করতে হচ্ছে, খুব দেরি হবে, তোমরা চিন্তা করো না। আবার রাত্রিবেলায় 11টা নাগাদ মা কল করেছিল। মাকে সে একই কথা বলে যে অফিসে সবাই আজকে থাকছে, আমরা কাজ কমপ্লিট করছি, তোমরা চিন্তা করো না, তোমরা খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে পড়ো। মেয়ে মায়ের সাথে ফোন কলে কথা বলছে। মা নিশ্চিন্ত হয়েছিল, খাওয়া দাওয়া করে নিয়েছিল, সবাই ঘুমিয়েও পড়েছিল, তবে মা জেগেছিল অনেকক্ষণ। খাটে শুয়ে থাকতে থাকতে তার কখন চোখ লেগে গেছে। যখন বাজে 2:45 তখন তিনি চমকে ওঠেন। পাশেই তাকিয়ে দেখেন যে না, মেয়ে তো এখনো আসেনি। তখন তিনি আবারও মেয়েকে কল করেছিলেন। মেয়ে আবার ফোন রিসিভ করে বলেছিল, কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে, আমি একটা বন্ধুর সাথে কফি শপে আছি, কফি খাচ্ছি, ওটা খেয়েই কিন্তু আমি চলে আসবো। তার গাড়িতে সে আমাকে বাড়ি পৌঁছে দেবে, তুমি চিন্তা করো না। আবার মা নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল। সকাল 7টায় মায়ের চোখ খুলেছিল, বাকিরাও উঠেছিল। মা কিন্তু আবারও মেয়ের বিছানায় তাকিয়ে দেখে মেয়ে এখনো আসেনি। এবার কিন্তু তিনি তাড়াতাড়ি গিয়ে নিজের হাজবেন্ডকে, বড় ছেলেকে, সবাইকে জানিয়েছিল। বড় ছেলে আদনান। এখন কিন্তু মেয়ের ফোনে কল করলে সুইচ অফ শোনা যাচ্ছিল। আদনানকে পাঠানো হয় মেয়ের অফিসে মেয়ের বন্ধু বান্ধবদের বাড়ি গিয়ে জিজ্ঞেস করতে। আদনান চলে গেছিল মেয়ের অফিসে 8:30 নাগাদ। তার অফিসটা ছিল দিল্লির দিলসাদ গার্ডেন নামের একটা জায়গায়। সেখানে গিয়ে ছেলে জানতে পারে কালকে, যেদিন মেয়ে আর বাড়ি ফিরল না, সেদিন সে সন্ধেবেলায় 6টার সময় অফিস থেকে বেরিয়ে গেছিল। কোনো ওভার টাইম ছিল না, অফিস বন্ধ হয়ে গেছিল, কেউ অফিসে ছিল না। তাহলে আর দিদি মিথ্যা কথা বলছিল কেন? এবার বাবা আর ছেলে দুজনে মিলে সমস্ত আত্মীয় স্বজনের কাছে খবর নেয়। কিছু কিছু বন্ধুর বাড়ি পার্সোনালি গিয়ে জিজ্ঞেস করে আসে যে তৈয়বার ব্যাপারে তারা কিছু জানে কিনা। কোথাও থেকে কোনো খবর না পাওয়ার পর বাবা আর ছেলে দিলশাদ গার্ডেনের থানায় গিয়ে একটা মিসিং কমপ্লেন করেছিল। মেয়ের একটা ফটো সেখানে দিয়েছিল। এবার পুলিশ তার কোম্পানিতে যায়, সেখানে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। সেখানেও একই রকম ভাবে বলে সবাই যে রাত্রেবেলায় 8:30টায় অফিস একদম বন্ধ হয়ে গেছিল, সবাই চলে গেছিল। তবে সেদিন একটু তাড়াতাড়ি ছুটি চেয়ে তৈয়বা বেরিয়ে গেছিল জরুরি কোনো কাজ আছে বলে। তৈয়বা কোনো ওভারটাইম করেনি, অফিসের কোনো কর্মচারী তার সাথে সেদিন ছিল না। তৈয়বার একদম পাশের সিটে একটা মেয়ে বসতো, যে ওই অফিসের মধ্যে তৈয়বার সব থেকে ক্লোজ বলে সবাই জানায়। তার নাম রুকসানা। পুলিশ ঠিক করে যে রুকসানার কাছে জিজ্ঞাসাবাদ হবে। রুকসানাকে একটু আলাদাভাবে একা যখন পুলিশ জিজ্ঞেস করছিল যে তোমার বন্ধু কিডন্যাপ হয়ে গেছে,
কে তাকে কিডন্যাপ করতে পারে বলে তোমার মনে হয়? তো রুকসানা বলেছিল যে না, আমার বন্ধু যেখানেই গেছে, স্বেচ্ছায় গেছে, সে কখনো কিডন্যাপ হতে পারে না। তাকে কে কিডন্যাপ করবে, কেন করবে? তখন পুলিশ বোঝে যে এই মেয়েটা নিশ্চয় কিছু জানে। তাকে জিজ্ঞেস করা হয় যে তোমার বন্ধু কার সাথে গেছে বলে তোমার মনে হয়? তখন সে ফয়জাল চৌধুরী নামে একটা ছেলের নাম বলেছিল। সে বলে ফয়জাল চৌধুরীর সাথেই সে বিকেল বেলায় ঘুরতে যাবে বলেও তাকে জানিয়েছে। তাকে জিজ্ঞেস করা হয় যে ফয়জাল চৌধুরীর কোনো অ্যাড্রেস সে জানে কিনা। তখন সে জানিয়েছিল মুস্তাফাবাদ বলে একটা জায়গায় ফয়জাল চৌধুরী প্রপার্টি ডিলিং এর কাজ করে। ধনী ফ্যামিলির ছেলে, তার বাবাও ওই কাজ করে। সেখানে তাদের একটা অফিসও রয়েছে। সে তার এই বন্ধু তৈয়বার বয়ফ্রেন্ড, তৈয়বার সাথে তার বিয়ে হবে। আর সেদিন, যেদিন তৈয়বা নিখোঁজ হয়ে গেছিল, সেদিনও নাকি সেই ছেলেটাই তাকে ঘুরতে নিয়ে যাবে বলে তৈয়বা তাকে বলেছিল। পুলিশকে প্রমাণ হিসাবে সে নিজের ফোনের একটা ফটোও দেখিয়েছিল, যাতে তৈয়বা আর ফয়জাল একসাথে একটা সেলফি তুলেছিল আর একটা রিলস বানিয়ে ইনস্টাগ্রামে পোস্টও করেছিল। পুলিশ ভালোভাবে চেক করে দেখে যে হ্যাঁ, সত্যি সত্যি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা তৈয়বার। তৈয়বার অ্যাকাউন্ট থেকে তৈয়বা পোস্ট করেছিল একটা রিলস। সেই ডেটেই যেদিন সে হারিয়ে গেছিল, সঙ্গে ছিল ফয়জাল চৌধুরী। এবার পুলিশ ফয়জালকে খুঁজছিল। ফয়জালের বাবার যে অফিস, যেটা মুস্তাফাবাদে, সেখানে যায় পুলিশটি। সেখানে গিয়ে প্রথমে তার বাবার সাথে কথা হয়। তার বাবাকে পুলিশ বলে যে আপনার ছেলের গার্লফ্রেন্ডকে নিয়ে আপনার ছেলে কোথাও একটা চলে গেছে, কাল থেকে নিখোঁজ। বাবা হাসে, বাবা বলে আমার ছেলে তো ম্যারেড, তার দুটো সন্তান রয়েছে, আমাদের বাড়িতে তার স্ত্রীও আছে, আপনারা চাইলে গিয়ে তার সাথে কথা বলে আসতে পারেন। আমার ছেলে ম্যারেড হয়ে কি করে একটা গার্লফ্রেন্ডকে নিয়ে পালিয়ে যেতে পারে আমি বুঝতে পারছি না। আমি বিশ্বাস করি না যে আমার ম্যারেড ছেলে পালাবে। পুলিশ সেই বাবার কাছে ঠিকানা নিয়ে তাদের বাড়িতে গেছিল, গিয়ে তার স্ত্রীর সাথে দেখা করেছিল, কথা বলেছিল। স্ত্রীও বলে যে হ্যাঁ, সে ফয়জাল চৌধুরীর স্ত্রী। তবে পুলিশ যখন জিজ্ঞাসাবাদ করছিল তখন পুলিশ লক্ষ্য করে সেই মহিলা চোখে জল। পুলিশ এবার বুঝতে পারে যে কোনো তো প্রবলেম আছে। তাকে ভালোভাবে জিজ্ঞেস করা হয়, তো সে বলে যে যে ফয়জাল চৌধুরী তার হাজবেন্ড, এটা একদম সত্যি। তবে এই সঙ্গে আরো একটা সত্যি এটা যে ফয়জাল চৌধুরীর চরিত্রের ব্যাপারে তিনি কোনো গ্যারেন্টি দিয়ে কথা বলতে পারবেন না। ফয়জাল চৌধুরী সময়ে সময়ে বিভিন্ন মেয়েদের সাথে সম্পর্ক রেখেছে বলেই তার মনে হয়। তবে তার আর অন্য কোথাও যাওয়ার জায়গা নেই। তার দুটো সন্তান রয়েছে, সন্তানদের কথা ভেবে তাকে ফয়জাল চৌধুরীর সাথে থাকতে হয়। যাই হোক, পুলিশ এবার ফয়জালকে খুঁজছিল। তার স্ত্রী বলেছিল যে কাল থেকে ফয়জালও কিন্তু বাড়িতে আসেনি। সেই জন্য পুলিশ কোথাও না কোথাও কনফার্ম হয়ে গেছিল যে ফয়জাল এই ব্যাপারটার সাথে সত্যি জড়িত, সে ম্যারেড হলেও। এবার ফয়জালের লোকেশন ট্রেস করার চেষ্টা করা হয়, তার ফোনটাও সুইচ অফ ছিল। হঠাৎ করে ফয়জালকে সন্ধেবেলায় তার বাড়ির এলাকাতেই তার অফিসে দেখা যায়। পুলিশকে খবর দেওয়ার যে লোক থাকে তারা পুলিশকে খবর দেয়, তারা এসে ফয়জালকে ধরে পুলিশ স্টেশনে নিয়ে যায়। ফয়জাল কিন্তু একদম নর্মাল ভাবে কথা বলছিল। ফয়জাল একটা প্রমাণও দিচ্ছিল যে সে তো একটা বন্ধুর সাথে তার পার্টিতে ছিল। ফয়জালকে যখন সেই ফটোটা দেখানো হয়, যেটা ফয়জালের প্রেমিকা নিজের বান্ধবী রুকসানাকে পাঠিয়েছিল, নিজের ইনস্টাগ্রাম থেকে একটা রিল পোস্ট করেছিল, যে ব্যাপারে ফয়জাল চৌধুরী একদম জানত না, যে কখন তার ফটো তুলে আবার রিলস তৈরি করে সেটা পোস্ট করা হয়েছে। ফয়জাল এবার বাধ্য হয়েছিল বলতে যে সে তৈয়বাকে চেনে। শুধু চেনে নয়, তৈয়বা তার দ্বিতীয় স্ত্রী। এপ্রিল 2025-এ সে তার সাথে কোর্ট ম্যারেজ করেছিল। 2024-এর অক্টোবর মাসের একটা পার্টিতে, একটা ক্লাবে ছিল পার্টিটা। তৈয়বার অফিসের স্টাফেরা সেখানে এসেছিল।
সেখানে ফয়সাল চৌধুরীও নিজের কোনো বন্ধুর সাথে গেছে। পার্টির সব লোকজনের মধ্যে ফয়সালের সব থেকে বেশি পছন্দ হয়েছিল তৈয়াবাকে, কারণ তৈয়াবা দেখতে খুব সুন্দরী। ফয়সাল চৌধুরী যথেষ্ট ধনী একজন মানুষ, সে গিয়ে তৈয়াবার সাথে বন্ধুত্ব করেছিল, তৈয়াবাও করেছিল। খুব কম সময়ের মধ্যে বন্ধুত্ব থেকে প্রেম হয়ে গেছিল, নাম্বার এক্সচেঞ্জ হয়ে গেছিল। তৈয়াবা কিন্তু জানার চেষ্টাই করেনি যে ফয়সাল চৌধুরী কেমন মানুষ, আর বাড়িতে কে কে আছে, সে যে ম্যারেড সেটাও সে জানতো না। এমনকি যেদিন সে মারা গেছে সেই পর্যন্ত সে জানতো না যে সে একজন ম্যারেড ভদ্রলোক। তৈয়াবা খুব খুশি হয়েছিল যে এত ধনী একজন বিজনেসম্যান তার সাথে সম্পর্ক তৈরি করতে চাইছে, বন্ধুত্ব করছে। কিন্তু তৈয়াবার মতে সে বন্ধুত্ব করবে ঠিক আছে, কিন্তু ঘনিষ্ঠভাবে মেলামেশা করার জন্য সে কিন্তু আগে বিয়ে করতে হবে, তবেই সে কোথাও বেড়াতে যাবে, তবেই সে বিশ্বাস করবে ইত্যাদি। কিন্তু যেহেতু ফয়সাল ম্যারেড, সে চাইছিল যে কোনো ভাবে ঘনিষ্ঠভাবে সম্পর্ক তৈরি করতে তৈয়বার সাথে। তৈয়বা যেটা বিয়ে ছাড়া করতে রাজি নয়, সেই জন্য সে তৈয়বার সাথে কোর্ট ম্যারেজ করেছিল কাউকে না জানিয়ে। তৈয়বাকেও বলেছিল যেহেতু সে লোয়ার মিডল ক্লাস ফ্যামিলির একটা মেয়ে, এক্ষুনি নিজের ফ্যামিলিতে সে জানাতে পারবে না, সে বিয়েটা করবে, তবে সুযোগ বুঝে সে নিজের বাবাকে, মাকে, দাদাকে সবাইকে জানাবে। তার কথায় বিশ্বাস করেছিল তৈয়বা। তৈয়বা কোর্ট ম্যারেজ করেছিল নিজের বাড়ির কাউকে না জানি। আর মনে হয়েছিল যে এই ধনী পরিবারের ছেলের সাথে বিয়ে করলে তার বাবাও খুব খুশি হবে, পরের দিকে বাবা মেনে নেবে তার এই ভুলটা। যাই হোক, এপ্রিল মাসে তৈয়বা আর ফয়সাল চৌধুরী কোর্টে বিয়ে করেছিল। সাকেত কোর্টের একটা রেজিস্ট্রির পেপারও তৈয়বার ব্যাগে পরবর্তীকালে পাওয়া গেছিল। এবার যখন সবটা মেনে নিয়েছিল ফয়সাল চৌধুরী, তখন সে জানায় ঘটনার দিন সে তৈয়বাকে বলেছিল যে তুমি অফিস থেকে ছুটি নেওয়ার পরে আমি তোমাকে কোথাও একটা লং ড্রাইভে নিয়ে যাব। সে একটা বন্ধুর গাড়ি চেয়ে নিয়ে এসেছিল নিজের গাড়ি থাকা সত্ত্বেও। বন্ধুর গাড়িতে তৈয়বাকে নিয়ে সে সোজা চলে গেছিল বেড়াতে বাগপতের নির্জন জঙ্গলের দিকে। তৈয়বার সাথে 2:45 যখন কথা হয়েছিল তৈয়বার মায়ের, তখন সে সত্যিই ফয়সালের সাথে একটা কফি শপে বসে কফি খাচ্ছিল। তারপরেই তার বাড়ি আসার কথা ছিল, তবে বাগপতের জঙ্গলে তাকে মাথায় গুলি করে শেষ করেছিল তার প্রেমিক বা তার হাজবেন্ড। মেরে ফেলার পরে বডিটা জঙ্গলে ফেলে রেখে চলে এসেছিল। গাড়িটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে তার বন্ধুকে ফেরত দিয়ে দিয়েছে। বন্ধুও খুশি হয়েছিল, নোংরা গাড়ি নিয়ে গিয়ে বন্ধু এত ভালো করে ক্লিন করে ফেরত দিচ্ছে। কিন্তু ফয়সাল কেন এই ঘটনা ঘটিয়েছিল? ফয়সাল বলে যে তার স্ত্রী, তার সন্তান সবই রয়েছে, তবে তার খুব পছন্দ হয়েছিল তৈয়বাকে। তৈয়বার সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করার জন্য সে কোর্টে একটা বিয়েও করেছিল। তবে তৈয়বা ইদানিং সবসময় বলছিল যে আমাকে বাড়ি নিয়ে চলো, যেটা সে নিজের বাবার ভয়ে করতে পারছিল না। বাবা যদি জানতে পারে সে সেকেন্ড ম্যারেজ করেছে, তাহলে নিজের সমস্ত সম্পত্তি থেকে তাকে বেদখল করবে। তার একটা বড় দাদা আছে, তাকেই সব দিয়ে দেবে। সম্পত্তি সে হাতছাড়া করতে পারবে না। নিজের স্ত্রীর সাথে, বাচ্চাদের সাথে সে সম্পর্ক রাখতে চায়। সেই জন্য তার মনে হয়েছিল তৈয়বাকে রাস্তা থেকে সরিয়ে দেওয়াটাই একটা বেস্ট অপশন। তৈয়বা যেহেতু একটা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে, তাকে কেউ খুঁজবে না, পুলিশেরও কোনো মাথা ব্যথা হবে না। তবে পুলিশ তাকে অ্যারেস্ট করেছিল, এখনো সে বিচারাধীন জেলেই রয়েছে। তার স্ত্রী আর তার বাচ্চারা ওই বাড়িতেই, মানে নিজের শ্বশুর বাড়িতে রয়েছে। আর তৈয়বার ফ্যামিলি, তাদের ফ্যামিলিতে যে রোজগেরে একজন সদস্য ছিল তাকে হারিয়েছে। তারপরে বহু কষ্টে তারা নিজের সংসারটাকে আবার চালানোর কোনো একটা পথ খুঁজেছে। তবে তারা
যাতে তাদের মেয়ে ন্যায় পায়, সেই জন্য আপ্রাণ চেষ্টা করে চলেছে। ঘটনাটা শোনার পরে কি মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন।